নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 25 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 24 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি তারা তো কিন্তু অতি অবশ্যই দেখে নিও। আর এইসব সেটগুলো দেওয়া হচ্ছে মূলত রেলওয়েকে টার্গেট করে, কিন্তু এছাড়াও কিন্তু ডব্লিউবিসিএস বলো, এসএসসি, এমটিএস বলো, সিএইচএসএল বলো, আরও যে বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষা আছে সব পরীক্ষার জন্যই কিন্তু সেটগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলো আর বেশি কথা না বেরিয়ে আজকে আমরা প্র্যাকটিস সেট 25 নিয়ে আলোচনা করি। আর একটা কথা বলি, যে একজন কমেন্ট জানিয়েছো এক বন্ধু, যে এগুলো কমন আসবে কিনা, মানে আমি আমার সেটগুলো যদি প্রত্যেকটা পড়ে যাও তাহলে এনটিপিসিতে কমন পাবে কিনা। দেখো, এইটুকু তোমাদের বলতে পারি, দেখো হুবহু কমন আসবে সেটা তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না ওইভাবে, কিন্তু এইটুকু বলতে পারি যে আমি এতগুলো যদি আজকে টোটাল ধরে নাও 100টা প্র্যাকটিস সেট দেবো, আজকে এনটিপিসি যতদিন পরীক্ষা হবে এখনও প্রায় 2 মাস বাকি আছে, তাতে তোমার কম করে 100টা না হোক কাছাকাছি প্রায় প্র্যাকটিস সেট হবে, এবং সেখানে তুমি ভাবো প্রচুর প্র্যাকটিস হবে। তো সেই কারণে আমি বলতে পারি যে পুরোপুরি 100% না পেলেও তোমরা অনেকটাই কমন পেতে পারো, এই আশা রাখি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা 25 সেট নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, বলছে মঙ্গলযান কোথা থেকে প্রক্ষেপণ করা হয়েছিল? শ্রীহরিকোটা, চেন্নাই, গোপালপুর নাকি থাঞ্জাভুর? তো মঙ্গলযান তোমরা জানো এটা শ্রীহরিকোটা থেকে কিন্তু প্রক্ষেপণ করা হয়েছিল মঙ্গলযান মিশন। এই শ্রীহরিকোটা কোথায়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় কিন্তু অবস্থিত। ওকে, এবং এই মিশনটিকে, এই মঙ্গলযানের যে মিশনটা করা হয় এটাকে মম মিশন বলা হয়। ওকে, এটাও মনে রেখো, মম মিশন কি, এটাও কিন্তু একটা তোমার মঙ্গলযানের মিশন। তো মম মিশন অ্যাকচুয়ালি কি, মার্স অরবিটার মিশন। ওকে, মম এর পুরো কথা হচ্ছে মার্স অরবিটার মিশন। ক্লিয়ার? আর এটা করা হয়েছিল কোন রকেটে? তো পিএসএলভি C25। ওকে, C25, 52 না কিন্তু। তো C25 রকেটে কিন্তু এই তোমার মঙ্গলযান মিশনটা করা হয়েছিল। এটা মূলত অ্যাকচুয়ালি মঙ্গল গ্রহে যে মিথেন গ্যাসের বা জীবনের স্থায়িত্ব আছে কিনা, বা মুখ্য উপাদান হিসেবে মিথেন গ্যাস আছে কিনা, সেটাই কিন্তু তোমার মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়ার জন্যই বা বোঝার জন্যই এই মিশনটা করা হয়েছিল, এবং এটা করা হয়েছিল 2013 সালে, প্রথম 2013 সালে করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন কি আছে, বলছেন নিম্নলিখিত কোন দেশ সাদা হাতির দেশ হিসাবে পরিচিত? তো মায়ানমার, ফিনল্যান্ড, থাইল্যান্ড নাকি ব্রাজিল? তো ফিনল্যান্ডকে তোমরা জানো হাজার হ্রদের দেশ, তো সাদা হাতির দেশ হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। পরবর্তী কোশ্চেন, বৃহদেশ্বর মন্দির কি বলছে? বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু নাকি তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ? তো বৃহদেশ্বর মন্দির এটা কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। তো তামিলনাড়ু রাজ্যে বৃহদেশ্বর মন্দির অবস্থিত। অ্যাকচুয়ালি তামিলনাড়ুর কোথায়? তামিলনাড়ুর থাঞ্জাভুর। এটাও কিন্তু দিতে পারে, যে তোমাকে তামিলনাড়ু না দিয়ে থাঞ্জাভুর দিতে পারে। ওকে, থাঞ্জাভুর। তো তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুর শহরে কিন্তু এই বৃহদেশ্বর মন্দির কিন্তু অবস্থিত। এটা মূলত, এই বৃহদেশ্বর মন্দির মূলত শিবকে, ভগবান শিবকে কিন্তু উদ্দেশ্য করে করা হয়েছে। ওকে, ভগবান শিবকে। এবং এই মন্দিরটি কিন্তু প্রথম রাজা চোল কিন্তু এটা তৈরি করেছিলেন, বৃহদেশ্বর মন্দির। এটাও কিন্তু দেয় যে কে তৈরি করেছিলেন। তো প্রথম রাজা চোলের সময় কিন্তু এই বৃহদেশ্বর মন্দিরটি তোমার তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুরে এই বৃহদেশ্বর মন্দির তৈরি হয়, যেটা মূলত শিবকে উৎসর্গ করে করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছেন নিচের সিন্ধু উপত্যকার স্থানগুলির মধ্যে কোনটি কালো চুরির শহর হিসাবে পরিচিত? ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সেটে কিন্তু এই কোশ্চেন এসছে, রেলওয়ে বিশেষ করে। তো লোথাল, সুরকাডোরা, কালিমঙ্গা নাকি ধুলাবিরা? তো রাজস্থানের হনুমানগড় জেলার কিন্তু একটি সিন্ধু সভ্যতার অঞ্চল, যেটা হচ্ছে কালিমঙ্গা, যেটা রাজস্থানের কোথায় বললাম? হনুমানগড় জেলা। তো এই কালিমঙ্গন শহরটিকে কিন্তু কালো চুরির শহরও বলা হয়। ওকে, লোথাল তোমরা জানো, লোথাল, সুরকাডোরা, ধোলাবিরা এই তিনটেই কিন্তু গুজরাটে আছে। তো সুরকাডোরায় কিন্তু তোমাদের একটু বলে দিই, সুরকাডোরায় কিন্তু ঘোড়ার অবশেষ পাওয়া গেছে। এটাও পরীক্ষা আসে যে সিন্ধু সভ্যতার সিন্ধু উপত্যকার কোন স্থানটিতে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে। তো মনে রাখবে এই সুরকাডোরায় কিন্তু ঘোড়ার অবশেষ পাওয়া গেছে। এবং কালিমঙ্গনে যেমন কালোচুরির শহর, এইখানে কিন্তু ক্ষেতের
যে ওই সময় যে ক্ষেতের চাষবাসের ব্যাপার ছিল, তো সেগুলো কিন্তু কালীবঙ্গানে পাওয়া গেছে। আর লোথাল সম্বন্ধে বলতে গেলে তোমরা জানো লোথাল হচ্ছে প্রাচীন বন্দর, তো লোথাল বন্দর। ওকে, নেক্সট কোশ্চেন বলছে পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত সর্বশেষ মৌর্য শাসক কে ছিলেন? দেববর্মন, বিন্দুসার, বৃহদ্রথ নাকি দশরথ? দেখো দশরথ কে ছিলেন বলতো? দশরথ ছিলেন অশোকের নাতি, তোমরা জানো। আর পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে বিন্দুসারের না, বৃহদ্রথ এর দেখো প্রথম অ্যান্সার হচ্ছে বৃহদ্রথ হচ্ছে শেষ মৌর্য শাসক। প্রথম মৌর্য শাসক তোমরা জানো ধর্মনন্দকে, নন্দবংশের যে শেষ রাজা ধর্মনন্দ তাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সিংহাসনে বসেন। তার মানে চন্দ্রগুপ্তর যে মৌর্য শাসন শুরু হয়, তো চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে কিন্তু তোমার হচ্ছে বিন্দুসার, তাই না? বিন্দুসারের পিতা হচ্ছে বিন্দুসারের পুত্র হচ্ছে তোমার অশোক, এবং তারপরেই এই বৃহদ্রথ আসে। ওকে, কারণ অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন। তারপরে বৃহদ্রথ, এই বৃহদ্রথের তোমার সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, এটাও পরীক্ষা আছে। বৃহদ্রথ এর সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গ, এবং তিনি এই সেনাপতি দ্বারাই কিন্তু এই পুষ্যমিত্র শুঙ্গই কিন্তু তাকে হত্যা করে এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে। তো এটাও আসে পরীক্ষায় যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? তো পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। তার আগে মৌর্য বংশ, তো মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথ তাকে হত্যা করে তার সেনাপতি, তার নাম কি? পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গই কিন্তু শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। তাহলে পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত মৌর্য বংশের শাসক কে ছিলেন? শেষ শাসক কে ছিলেন? বৃহদ্রথ। আর বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার হচ্ছে অশোকের পুত্র, অশোকের পিতা। চলো পরবর্তী কোশ্চেন, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কি বলছে? কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? বলছে সিকিম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ নাকি আসাম? তো কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হচ্ছে সিকিমে অবস্থিত। দেখো এটা অ্যাকচুয়ালি সিকিমের এটা হচ্ছে উচ্চতম, মানে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো সেইখান থেকেই এই যেটা সিকিমে অবস্থিত, তো সেইখান থেকেই সিকিমের তোমার একটা সিকিমের কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা সিকিম রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, কেন্দ্রীয় বাজেট 2018-এ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন যে সেলা পাসের অভ্যন্তরে একটি সুড়ঙ্গ তৈরি করবে। এই সেলা পাস স্থানটি কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, বিহার, ত্রিপুরা, মেঘালয়? তো দেখো ত্রিপুরা তো হবে না, ওকে, বিহারও হবে না। তো এই সিলাবাসটা কোথায় অবস্থিত? তো মনে রাখবে এই সিলাবাস অবস্থিত হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, তাই না? অরুণাচল প্রদেশে কিন্তু এই সিলাবাস অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভারতের ক্রিকেট কি বলছে? ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সদর দপ্তরটি কোথায়? অর্থাৎ বিসিসিআই। ওকে, বিসিসিআই এর যে সদর দপ্তর এটা কোথায়? চেন্নাই, কলকাতা, দিল্লি, মুম্বাই? তো রাইট অ্যান্সার মুম্বাই কিন্তু বিসিসিআই এর সদর দপ্তরটি অবস্থিত। দেখো আগে বিসিসিআই এর যে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেটা কি জয় শাহ। তো জয় শাহ রিসেন্টলি তোমরা অনেকেই জানো যে তিনি আইসিসির প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার প্রেসিডেন্ট হয়েছে জয় শাহ, অমিত শাহের পুত্র। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে বিসিসিআই এর এখন প্রেসিডেন্ট কে? বর্তমান প্রেসিডেন্ট তাহলে বিসিসিআই এর কে? নেক্সট কোশ্চেন, ভারতের কোন স্থানে অবস্থিত রক গার্ডেন একটি ভাস্কর্য উদ্যান? তো রক গার্ডেন অ্যাকচুয়ালি কোথাকার ভাস্কর্য উদ্যান? শ্রীনগর, মহীশূর, চণ্ডীগড় নাকি বেঙ্গালুরু? তো রক গার্ডেন এটা কিন্তু চণ্ডীগড়ের একটি ভাস্কর্য উদ্যান হচ্ছে রক গার্ডেন। ওকে, আর পরীক্ষা এটাও আসে যে রক গার্ডেন কে নির্মাণ করেছিলেন? তো মনে রেখো নেকচাঁদ। কি বললাম? নেকচাঁদ এই রক গার্ডেন নির্মাণ করেন, এবং যেটা উদ্বোধন করেন কি 1976 1976 সালে কিন্তু এই নেকচাঁদ দ্বারা কিন্তু এই রক গার্ডেন উদ্বোধন করা হয়। ওকে, পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন স্থানের একটি বিখ্যাত সাইক্লোন হলো উইলি? তো উইলি একটা সাইক্লোন, হ্যাঁ, তো এটা কোথাকার সাইক্লোন? বলছে ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, পশ্চিম অস্ট্রেলিয়া নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি,
পশ্চিম অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত সাইক্লোন, কি বললাম, পশ্চিম অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত সাইক্লোন হচ্ছে উইলি উইলি। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। পশ্চিম অস্ট্রেলিয়ার বিখ্যাত সাইক্লোন হচ্ছে উইলি উইলি। নেক্সট কোশ্চেন, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, সচিনানন্দ সিনহা, কে এম মুন্সি। তো রাইট অ্যান্সার কী হবে? দেখো আমাকে বলেছে অস্থায়ী সভাপতি, যদি অস্থায়ী বলে তাহলে হবে সচিদানন্দ সিনহা, কিন্তু যদি স্থায়ী সভাপতি বলতো তাহলে অ্যান্সার হতো রাজেন্দ্র প্রসাদ। আর বি.আর. আম্বেদকর কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন তোমার খসড়া কমিটির যে সভাপতি তিনি ছিলেন বি.আর. আম্বেদকর। এবং খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? টোটাল 7 জন সদস্য ছিলেন। বি.আর. আম্বেদকরকে নিয়ে টোটাল 7 জন সদস্য ছিলেন। নেক্সট, নিচের কোন শহরটি ভারতের পিটসবার্গ নামে পরিচিত? দিল্লি, আহমেদাবাদ, জামশেদপুর, ব্যাঙ্গালোর। দেখো ব্যাঙ্গালোরকে সিলিকন সিটি বা সিলিকন ভ্যালি বলা হয়। আহমেদাবাদ তোমরা জানো, আহমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয়। দিল্লিকে ভারতের রোম বলা হয়। তাহলে বাকি থাকছে কি? জামশেদপুর। তো জামশেদপুরকে কিন্তু ভারতের পিটসবার্গ বলা হয়। নেক্সট কোশ্চেন, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, মুম্বাই। তো রাইট অ্যান্সার বেঙ্গালুরুতে কিন্তু ইসরোর সদর দপ্তর কিন্তু অবস্থিত বেঙ্গালুরুতে। ওকে, নেক্সট কোশ্চেন, পৃথিবীর ভূখণ্ডের ও পরিবেশের যে অংশে উদ্ভিদ ও প্রাণীরা বসবাস করে, অর্থাৎ পৃথিবীর ভূখণ্ডের পরিবেশের উপরে অংশে উদ্ভিদ প্রাণী বসবাস করে, তো যে অংশে উদ্ভিদ এবং প্রাণীরা বসবাস করে তাকে কি বলে? ট্রোপোস্ফিয়ার, জীবমণ্ডল, অশ্বমণ্ডল নাকি জলমণ্ডল? তো দেখো ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে নিম্নতম স্তর, মানে আমরা যে স্তরে বসবাস করি তো সেটা বায়ুমণ্ডল, তো তখন হবে ট্রোপোস্ফিয়ার। কিন্তু এইখানে যেহেতু উদ্ভিদ ও প্রাণীরা বসবাস করে তো সেটা হচ্ছে জীবমণ্ডল। ওকে, জীবমণ্ডলে কিন্তু উদ্ভিদ ও প্রাণীরা বসবাস করে। নেক্সট কোশ্চেন, মেগাস্তিনিস কোন সম্রাটের রাষ্ট্রদূত ছিলেন? দেখো যদি বলতো মেগাস্তিনিস কার রাজসভায় ভারতে আসেন, তখন অ্যান্সার হতো কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এগুলো কিন্তু ভালো করে দেখে অ্যান্সার করবে। যদি বলতো মেগাস্তিনিস কার রাজসভায় ভারতে আসেন, তো অবশ্যই তখন অ্যান্সার হতো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কিন্তু আমাকে বলছে যে কোন সম্রাটের রাষ্ট্রদূত ছিলেন, তো তখন অ্যান্সার হবে সেলুকাস। তো রাইট অ্যান্সার কী হবে? মেগাস্তিনিস কোন সম্রাটের রাষ্ট্রদূত ছিলেন? তিনি কিন্তু সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন। ওকে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে কে আসেন? অবশ্যই মেগাস্তিনিস আসে। এবং চন্দ্রগুপ্তের সময় ভারতে কে আসে? চন্দ্রগুপ্তের সময় আসে কিন্তু ফাইয়েন। এই দুটো অনেক সময় গন্ডগোল হয়ে যায়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু মেগাস্তিনিস, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসেন কে? ফাইয়েন। আর হিউয়েন সঙ্গের সময় হচ্ছে হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং। পরবর্তী কোশ্চেন, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি পল্লব রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত মহাবলীপুরম, এটা মহাবলীপুরম হবে। ওকে, মহাবলীপুরম স্মৃতিসৌধ এটি কোথায় অবস্থিত? থাঞ্জাভুর, কাঞ্চিপুরম, শিবগঙ্গায়, আর একটা অপশন কিছু ছিল, তো যাই হোক অ্যান্সার কিন্তু হবে কাঞ্চিপুরম। ওকে, তো মহাবলীপুরমের রথ মন্দির এটা কোথায় ছিল? এটা কিন্তু কাঞ্চিপুরমে ছিল মহাবলীপুরমের রথ মন্দির। দেখো এই থাঞ্জাভুর এটাও কিন্তু তামিলনাড়ুর অংশ, কাঞ্চিপুরম এটাও তামিলনাড়ুর অংশ, শিবগঙ্গাই এটাও কিন্তু তামিলনাড়ুর একটা জায়গা। তো সবকটাই তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত। তো থাঞ্জাভুর, কাঞ্চিপুরম, শিবগঙ্গা, তো রাইট অ্যান্সার হচ্ছে কাঞ্চিপুরমে কিন্তু এই মহাবলীপুরমের রথ মন্দিরগুলো কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিজয়ঘাট নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধিস্থল? তো মহাত্মা গান্ধী। দেখো মহাত্মা গান্ধী তোমরা জানো, আমি বলেছি মহাত্মা গান্ধী রাজার মতো থাকতো, তো এইভাবে মনে রাখতে বলেছি। মহাত্মা গান্ধী হচ্ছে রাজঘাট, রাজীব গান্ধী বীরভূমি, তাই না? মহাত্মা গান্ধী রাজঘাট, রাজীব গান্ধী বীরভূমি, অটল বিহারী বাজপেয়ী তার যে সমাধিস্থল সেটা হচ্ছে সদৈব অটল। অনেক সময় তোমাকে এটা এরমও দিতে পারে, সদৈব অটল বা স্মৃতিস্থল হিসাবেও দিতে পারে, তো মনে রেখো। আর লাল বাহাদুর শাস্ত্রী যিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু তার সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট। তাহলে বিজয়ঘাট কার সমাধিস্থল? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী। দ্বিতীয় প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? সরি, না রাষ্ট্রপতি কেন হবে, প্রধানমন্ত্রী, ঠিক আছে। তো লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস বলি, তিনি এটা একটু মনে রাখতে পারো যদি তোমরা ভুলে যাও, তো একটা ছোট্ট যুক্তি দিয়ে বলে দিই।
তাহলে তোমাদের মনে থাকবে লাল বাহাদুর শাস্ত্রীর এর কেন সমাধিস্থল বিজয়ঘাট হলো। তো বিজয় কথার অর্থ হচ্ছে জয় বা জয়লাভ করা, বিজয় ব্যাপারটা জয়লাভ করা। তো তিনি কিন্তু 1965 সালের পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল 1965 সালে, তো সেটাতে জয়লাভ করেছিলেন এবং এই কারণেই তার স্মৃতিসৌধকে মানে বা এইভাবে মনে রাখতে পারো যে তার সময় তো এই যুদ্ধটা হয়েছিল, তো সেই কারণে তাকে তার যে সমাধিস্থল বা স্মৃতিসৌধ সেটাকে বিজয়ঘাট বলা হয়। ওকে, নেক্সট, লোকসভায় নির্বাচিত হতে গেলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? 30, 21, 35 নাকি 25? তো লোকসভায় যদি বলে তাহলে অ্যান্সার হবে 25, আর রাজ্যসভায় বললে রাজ্যসভায় হবে 30। ওকে, লোকসভায় হতে গেলে সর্বনিম্ন বয়স হচ্ছে 25 আর রাজ্যসভায় 30। নেক্সট, ঝাড়িয়া কিসের জন্য বিখ্যাত? তো ঝাড়িয়া ঝাড়খণ্ডের জায়গা। তো এটা তামার খনি, কয়লার খনি, সোনার খনি কোনোটিই নয়। তো এটা কিন্তু কয়লার খনির জন্য বিখ্যাত হচ্ছে ঝাড়িয়া। ওকে, তামার খনির জন্য বিখ্যাত একটু মনে রাখো সিংভূম। সিংভূম কি বললাম? সিংভূম। তাহলে সিংভূম হচ্ছে কি তামার খনি। সোনার খনিটা মনে রাখো, সোনার খনি হচ্ছে তোমার হাট্টি। হাট্টি বলে একটা জায়গা আছে, হাট্টি। পেনটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে। হাট্টি, তো হাট্টি হচ্ছে কি সোনার খনি। তামার খনি খৈত্রী বলে একটা জায়গা আছে রাজস্থানে, সেটাও কিন্তু ক্ষেত্রী বা খৈত্রী, তো সেটাও তামার খনির জন্য বিখ্যাত। তো মনে রাখো তোমার সিংভূম, কয়লার খনি হচ্ছে ঝাড়িয়া, আর সোনার খনি হচ্ছে হাট্টি। ঠিক আছে, নেক্সট, গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত? দেখো তোমাদের যদি আমি মিটারে দিতাম তাহলে তোমরা অনেকেই অ্যান্সার করতে, কেননা মিটারে খুব সহজে মনে থাকে। তো মিটার হচ্ছে 182 ফুট, 182 মিটার, তাই না? 182 মিটার হচ্ছে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি। কিন্তু ফুটে কত? তো মনে রেখো ফুটে হচ্ছে 597, অর্থাৎ 597 ফুট। গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, সেটা কোথায় আছে? অ্যাকচুয়ালি নর্মদা নদীর তীরে সেটা আছে। তো এইটা হচ্ছে 597 ফুট বা 182 মিটার উঁচু। নেক্সট কোশ্চেন, এল নিনো কি? এটা কি এক ধরনের ঝড়, নাকি সমুদ্র প্রবাহ, নাকি ভূমিকম্প, নাকি আগ্নেয়গিরি? তো এটি এক ধরনের সমুদ্র প্রবাহ। তো এল নিনো কি? এটা এক ধরনের সমুদ্র প্রবাহ। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন গ্রহে গ্রেট ডার্ক স্পট দেখা যায়? তো গ্রেট ডার্ক স্পট এটা কোন গ্রহে দেখা যায়? শুক্র, নেপচুন, বৃহস্পতি, ইউরেনাস। তো মনে রাখবে বৃহস্পতিতে দেখা যায় হচ্ছে গ্রেট রেড স্পট। কি বললাম? গ্রেট রেড মানে লাল। তো গ্রেট রেড স্পট কোথায় দেখা যায়? সেটা হচ্ছে তোমার বৃহস্পতিতে। আর গ্রেট ডার্ক স্পট দেখা যায় কিন্তু নেপচুনে। ক্লিয়ার? তাহলে গ্রেট ডার্ক স্পট দেখা যায় নেপচুনে, আর গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতি। কেউ মঙ্গল করে দিও না, কেননা লাল গ্রহকে আমরা মঙ্গল জানি, কিন্তু এই গ্রেট রেড স্পট সেটা কিন্তু বৃহস্পতিতে দেখা যায়। ওকে, আর শুক্র তো জানো, শুক্র হচ্ছে সবথেকে উজ্জ্বল নক্ষত্র। নেক্সট, আকারের দিক থেকে কোন গ্রহটি পৃথিবীর নিকটতম? মঙ্গল, বুধ, শুক্র নাকি শনি? তো আকারের দিক থেকে বলেছে নিকটতম, সেটা হবে শুক্র। ঠিক আছে, আকারের দিক থেকে পৃথিবীর নিকটতম গ্রহ কিন্তু শুক্র গ্রহ। কেউ বুধ করে দিও না। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কি? সেটা বুধ, কিন্তু আকারের দিক থেকে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। কততম সংবিধান সংশোধনী আইন 2002 সালে সকল শিশুর জন্য বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে? 86তম, 61তম, 44তম নাকি 87তম? তো রাইট আনসার 86তম সংবিধান সংশোধনী আইন 2002 সালে সকল শিশুর জন্য বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে কিন্তু 86তম সংবিধান সংশোধন আইন। 61তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে? তোমার যে এই যে আগে ভোটাধিকারের বয়স ছিল কিন্তু 21, তো 21 থেকে ভোটাধিকারের বয়স 18 করা হয়েছে, সেটা কিন্তু 61তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। আর 44তম সংবিধান সংশোধনীতে কি করা হয়েছে? এই যে আমাদের যে মৌলিক অধিকার, তো মৌলিক অধিকারের মধ্যে কিন্তু ছিল সম্পত্তির অধিকার। তো সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার ছিল, কিন্তু সেটা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে
এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটাকে একটা আইনি অধিকার করা হয়েছে। তো আইনি অধিকার এখন কততে আছে? তো এটা আছে 300A আর্টিকেলে। ওকে, তো সম্পত্তির অধিকার 300A আর্টিকেলে, মৌলিক অধিকার এই এখন কিন্তু আর মৌলিক অধিকার নেই, এটা একটা আইনি অধিকার। পরবর্তী কোশ্চেন, নিচের কোন স্থানটি প্রথম আবিষ্কৃত হয়েছিল? মহেঞ্জোদারো, লোথাল, হরপ্পা নাকি আমরিলাল? তো রাইট অ্যান্সার হরপ্পা। তোমরা জানো হরপ্পা সভ্যতা 1921 সালে তোমার দয়ারাম সাহানি কিন্তু এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। মহেঞ্জোদারো করেন 1922 সালে, তাই না? 1922 সালে ডক্টর SR এরকমই, তো তিনি কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কার করেন। ওকে, তো মহেঞ্জোদারো কথার অর্থ কি? এটাও পরীক্ষায় আসে। তো মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। পরবর্তী কোশ্চেন, তো এই হচ্ছে আমাদের 25 নম্বর সেট। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, একটু বেশি বেশি করে লাইকটা করো তোমরা, আর কমেন্ট করো কেমন লাগলো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।